চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। শুভ সকাল স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলা নিয়ে গবেষণা করে আপনি বেশ সাড়া ফেলেছেন, সো কেন মনে হলো যে আপনি কলা নিয়ে কাজ করবেন বা কলার এই বিষয়টি নিয়ে আপনি গবেষণা করবেন? আচ্ছা, একটু আমাকে পিছন ফিরে যেতে হবে। 2015 সালে আমি যখন পোস্টডক করছিলাম মালয়েশিয়াতে, তো মালয়েশিয়া, ফিলিপিন এগুলোতে দেখা যাচ্ছে ওরা টিস্যু কালচার কলা করে। তো ওখান থেকে আমি এটা দেখলাম যে ওরা তো ওদের ফলনটা অনেক ভালো। তো আমি যদি ওখানে কলা নিয়ে গবেষণা করি নাই, কিন্তু আমি যখন ওখান থেকে আসলাম এসে দেখছি যে আমি কী নিয়ে গবেষণা করবো, তখন ওখানে কলা দেখেছি। তো ওটা নিয়ে আমি মাঠে গেলাম যে আসলে দেখি তো কেমন প্রবলেমটা কোথায়, কৃষি নিয়ে কাজ করব। তো মাঠে যা দেখছি যে কলাতেই সমস্যা সবচেয়ে বেশি। কৃষকদের জিজ্ঞেস করলাম আপনাদের কোনটাতে সমস্যা, রাজশাহী এলাকায়। তো রাজশাহীর এই জন্য বলতেছে কলাটাতে সমস্যা বেশি। কলা ধরছে, গাছ মারা যাচ্ছে, কলাটা পুষ্ট হতে পারছে না, মারা যাচ্ছে। তো এটা নিয়ে আমি যখন একটু ইন্টারনেটে সার্চ করলাম, আমি যে গবেষণার জন্য আমি লিটারেচার স্টাডি করে দেখলাম যে এটা ফিউজুরিয়াম অর্থাৎ পানামা নামে একটা ডিজিজ আছে, সেই ডিজিজটা হয়। তো তাহলে এটা আমরা কীভাবে এর উত্তরণ পেতে পারি? তখন আমি এর খুঁজে পেলাম যে সেই তো টিস্যু কালচার করতে হবে, অর্থাৎ জীবাণুমুক্ত কলার চারা তৈরি করতে হবে। এই চারা আমাদের দেশে কি পাওয়া যায়? আমি খুঁজে দেখলাম না। এছাড়া ইন্ডিয়াতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে হয় না। তখন আমি এটা নিয়ে কাজ শুরু করলাম যে আমাকে এই কলার চারা তৈরি করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে এটা তাহলে কোন ধরনের ভ্যারাইটি নিয়ে কাজ করি, তাহলে একটা এলিট ভ্যারাইটি নিয়ে কাজ করতে হবে। তো বাংলাদেশে আমি যে সবরি কলা, যেটা অনেকেই ভালো পছন্দ করে, সবরি কলাটা নিয়ে কাজ শুরু করলাম। কিন্তু সবরি কলাটা যখন আমি কাজ করে মাঠে দিলাম, পারফরমেন্স ভালো না। তো তারপরে ইন্ডিয়া থেকে একটা চারা আনলাম, সেটা মেহেরসাগর, এটা বেশ ভালো পারফরমেন্স করে। আর ইসরায়েল থেকে একটা কলা আমাদের সরকার নিয়ে আসছে, আমাদের রাজশাহী বিএডিসি একজন উপপরিচালক, উনি আবার আমাকে একটা দিলেন। তো ওটা নিয়ে দেখি যে বেশ সুন্দর। তো এইভাবে আমি এইটা এখন দেখছি যে কৃষকের মাধ্যমে আমি এটা ছড়াই দিয়েছি এবং দিচ্ছি। আগে চারা দেখলে বলতো যে এত ছোট চারা টিস্যু কালচারের, এই চারা কি কলা হবে? আদৌ কলা, আমি ফোনে অনেকে বলেছে আপনি যে কলার চারা দিয়েছেন, এই কলার চারা কিন্তু কলা ধরবে কি না? তো আমি বলেছি দেখেন, আমি যখন একজন প্রফেসর যখন দিয়েছি, নিঃসন্দেহে ধরবে, এইটুকু আস্থা রাখতে পারেন। এরকমভাবে আমি কলার এই কাজটা। আচ্ছা, আর কি কি বেনিফিট পাচ্ছেন যারা আমরা খাই প্রতিনিয়ত, তাদের জন্য? আমাদের গবেষক যারা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরা যারা কাজ করি, বিশেষ করে আমি আমার লাইনে কাজ করার সময় আমাদের একটা জিনিস মাথায় আছে, সেটা হলো যে আমাদেরকে কিন্তু কয়েকটা সাইড দেখতে হবে। একদিকে আমাদের দেখতে হচ্ছে যে আমরা কৃষকরা যেন লাভবান হয়, তাহলে ওনাদের ব্যাপারটা। আবার আমাদের ব্যাপারটা আমরা দেখবো যে আমরা ফুড সিকিউরিটি নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ কম দামে যেন বেশি উৎপাদন হয়, সেই ধরনের কলা আমাদের তৈরি করে। যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি সবরি কলা করছেন না কেন? আমি সবরি কলা করবো কেন? সবরি কলা আমাকে দিচ্ছে হচ্ছে 100 কলা, একটা কাঁদিতে 100 কলা হচ্ছে, 120টা কলা হচ্ছে। হয়রাত আমি যখন মেহেরসাগর করছি, G9 করছি, গ্র্যান্ড 9 করছি, এগুলোতে আমাকে মোর দ্যান 200 কলা দিচ্ছে, 200-200 বেশি দিচ্ছে। তাহলে আমি একটা কলা ঢাকাতে 15 টাকা দাম, 12 টাকা দাম, সেখানে রাজশাহীতে একটা কলার দাম 5 টাকা 7 টাকা। তাহলে কলার উৎপাদন যদি না বাড়ে, তাহলে তো কলার দাম 15 টাকা থেকে আরও 20 টাকা 30 টাকা চলে যাবে। তো আমাদের এই যে হাই ইল্ডিং করছি, এবং এগুলো একই মানের টিস্যু কালচারের মাধ্যমে মাতৃ গাছের গুণ সম্পন্ন একই ধরনের হাজার হাজার কলার চারা তৈরি করা যায়। এবং এই টিস্যু কালচার পদ্ধতিতে, যেটা কলার গাছ, সাধারণ একটা গাছ 1 বছরে সে 3-4টা তার ছাকার তৈরি করে, স্যার তেউর তৈরি করে। আর আমরা কিন্তু একটা গাছ থেকে আমি কিন্তু 1000 বানায় ফেলে দিলাম আমি এই কয়েক মাসের মধ্যেই। তাহলে আমরা হাজার 1000 না, হাজার, এবং এইটা ইন্ডাস্ট্রিয়ালি যদি করা যায়, তাহলে এটা লক্ষ লক্ষ চারা তৈরি করতেছে, যেটা আমার এটাতে প্রচার হওয়াতে দেখা যাচ্ছে যে এখন মানুষ এটা জানতে পারছে, এবং ইন্ডিয়া থেকে প্রচুর চারা আসতেছে। আচ্ছা, এটা বাহ, খুব ভালো। সেই সাথে আপনি স্ট্রবেরিরও টিস্যু কালচার করেছেন, সো সেখানে কি সুবিধা পেয়েছেন বা এই সুবিধাটা? স্ট্রবেরিরও একই অবস্থা, যে আসলে আমরা যদি পুরানো গাছ, মাতৃ গাছ থেকে যখন চারা নিয়ে করছে, তখন স্ট্রবেরিটা প্রথমবার হয়তো হচ্ছে, প্রথমবার নিল, তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আবার এটারও টিস্যু কালচারের মাধ্যমে প্রতি বছরে যদি নতুন গাছ সাপ্লাই দেওয়া যায়, তাহলে ফলনটা অনেক ভালো আসে। এছাড়া আর কোন কোন ফল আসলে এভাবে কালচার করা যেতে পারে? হ্যাঁ, আমাদের দেশে টিস্যু কালচারের বিশাল সম্ভাবনা আছে, এবং আমাদের বিশেষ করে আমরা যেহেতু ম্যাক্সিমাম ফলগুলো বাইরে থেকে ইম্পোর্ট করি, এই জন্য আমাদের লোকাল গাছ, যেমন পেয়ারা, আমি কিন্তু পেয়ারা করছি এখন,
কারণ পেয়ারার জন্য প্রচুর চাহিদা হয়েছে। পেয়ারার 2 বছর 3 বছরে গাছগুলো মারা যাচ্ছে 3 বছর পরেই। তো এখন কৃষকরা বলতে স্যার আপনারা যদি টিস্যু কালচার চারা দেন তাহলে তো আমরা 5 বছর 10 বছর পর্যন্ত আমরা এই চারাগুলো আমরা টিকাইতে পারবো, অন্য দেশে তাই হচ্ছে। এখন আমি ওইটা শুরু করছি। তারপর যেমন ইনডোর প্লান্ট, আপনারা যারা মেয়েরা যারা বাসাতে ইনডোর প্লান্ট করে, যে বাসার বারান্দায় বা রাখে, এই গাছগুলো কিন্তু থাইল্যান্ড থেকে আসতেছে, ভেরিগেটেড, যেগুলো বিভিন্ন ধরনের কালার আছে, একই পাতা সাদা, একই পাতা হলুদ, এগুলো কিন্তু গাছগুলো কিন্তু অনেক দাম, 1000, 2000, 3000 টাকা। সেটা কিন্তু করা সম্ভব। আমি কিন্তু, আমার এক ছাত্রী আছে, ও আবার গাছ পছন্দ করে, ও কিন্তু এটা করতেছে। তো ছাত্রছাত্রীরা এভাবে করছে। তো আমাদের এখানে যেমন আমাদের আরেকজন শিক্ষক, উনি আবার শুনলাম যে উনি আবার ইদানিং আদা করছে। আদার অনেক দাম হচ্ছে, আদার কিন্তু একই কাহিনী। ওই আদার আমরা তো ওই যেটা রাইজমটা আমরা লাগালে দেখা যাচ্ছে ওখান থেকে ওই বেদি ভিতর থেকে যায়। তো টিস্যু কালচার দিলে পরে জীবাণুমুক্ত পরিবেশে তৈরি করা হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সারা বছর আমি চারা দিতে পারবো। যেমন সে যে বন্যা হলো, ফেনী ওই এলাকাতে ডুবে গেল, সিলেট থেকে শুরু করে ওরা সমস্ত কলা কিন্তু নষ্ট হয়ে গেছে, গাছের সহ নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা এটা যদি আমাদের এতে থাকে, আমাদের ল্যাবে থাকে, তাহলে আমাদের তো কোনো চিন্তা নাই। এখন ওখানকার মানুষ সব আমাদের কাছে চারা চাচ্ছে, চারা দেন, আমাদের কাছে চারা আছে, কিন্তু ওদের চারা হইতে ওদের চারাই তো শেষ হয়ে গেছে, বীজতলা নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এই জন্য টিস্যু কালচারটা সারা পৃথিবীতে খুব সমাদৃত। আচ্ছা, এবং আরো অনেক ফল আছে যেগুলো আসলে আমাদের বাংলাদেশে আমরা পাই না সচরাচর। যদি বলি ম্যাঙ্গোস্টিং, তারপর হচ্ছে রামবুটান, এই ফলগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, খুবই রেয়ার, খুবই কম, এবং খুব মানে অর্ডার করে করে আনাতে হয় এরকম। তো এই ফলগুলো কি আমাদের দেশে এই টিস্যু কালচার করে উৎপাদন করা সম্ভব কিনা, আমরা কি আসলে সহজলভ্যভাবে পাবো কিনা? হ্যাঁ, এটা সম্ভব। উডি প্লান্টও করা যাচ্ছে, যেহেতু আমি অলরেডি গুয়াভা যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা ম্যাঙ্গোস্টিন বা রামবুটান, তারপরে আপনার আর পার্সিমন একটা আছে না, কাকি, জাপানিজ বা ইউএসএ তে পাওয়া যায়, এই সমস্ত গাছগুলো ক্লোন করে টিস্যু কালচার মানে আপনার একই বৈশিষ্ট্য সম্পন্ন গাছ অনেক হবে, একই ওগুলোর। কিন্তু সমস্যা হচ্ছে একটা গাছে যদি আপনার কোনো বেধি ধরে যায় কিন্তু তাহলে কিন্তু খুব দ্রুত ছড়ায় পড়ে, কারণ একই গুণ সম্পন্ন, এটা একটা ডিমেরিটস আছে। হ্যাঁ, এই জন্য কিন্তু সবসময় সতর্ক থাকতে হয় যে কোনো ধরনের জন্য মানে বেদি আক্রমণ না করে, আপনার কিছু স্প্রে দিতে হয়। তো দিলে খুব ভালো হয়। এটা একটা প্রমিজিং একটা, আমাদের দেশে এখন এটা উচিত হচ্ছে যে যারা ইন্ডাস্ট্রিয়ালাইজড যে সমস্ত বা বিজনেস পার্টনার আছে, তারা যেন এই টিস্যু কালচার প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবরেটরি তারা যদি করে, তাহলে আমাদের সবসময় সব ধরনের চারা পাওয়া যাবে এবং সেটা কৃষকের উপকার হবে, এবং আমরা আমাদের যে ফুড সিকিউরিটি আমরা এটা মেনটেন করতে পারবো। কোয়ালিটি এবং হাই ইল্ডিং, উচ্চ ফলনশীল আমরা যে সমস্ত জাত আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারবো, এবং এটা আমরা চারা সাপ্লাই দিতে পারবো। আচ্ছা, উৎপাদন বাড়াতে বা কৃষকদের কাছে আসলে এই জিনিসগুলো পৌঁছে দিতে আসলে আপনার সাইড থেকে কি কি করণীয় থাকবে বা কি কি চাইবেন আপনি? এই সেক্টরে প্রথম কাজ হচ্ছে যে আমরা নতুন ভ্যারাইটি ডেভেলপ করা, এখানে অ্যাডজাস্ট করা, বাইরের থেকে যে সমস্ত আমরা ফলমূল জানিয়ে আসবো সেগুলো এখানে আমরা অ্যাডজাস্ট করানোর জন্য, উপযোজন করানোর জন্য আমরা এখানে টিস্যু কালচারের মাধ্যমে আমরা করবো। সেক্ষেত্রে ফান্ডিং একটা বড় ব্যাপার, যে আমরা প্রথমেই গবেষণার ক্ষেত্রে আমরা গভর্নমেন্টকে আমাদেরকে ফান্ড আমরা যদি প্রোভাইড করে, তাহলে আমরা গবেষণা করে তো এখানে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম, তা তো হবে না। এখানে গবেষণা করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য প্রথম হচ্ছে যে সরকারি ব্যবস্থাপনায় সরকারি আমাদেরকে সাপোর্ট যদি বেশি থাকে কৃষি গবেষণা এই ধরনের কাজে, যে প্লান্ট বায়োটেকনোলজির উপরে স্পেশাল কোনো অনুদান দেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা গবেষণা প্রতিষ্ঠানে, তাহলে এই ধরনের কাজগুলো হতে পারে। আর এগুলো কৃষকদেরও এগিয়ে আসতে হবে, আমাদেরকে এগুলো বিভিন্ন এক্সটেনশনমূলক কাজ করতে হবে এই গবেষণার প্রজেক্টের মাধ্যমে, যে কৃষকদেরকে নিয়ে বুঝাইতে হবে কিন্তু। যেমন আমাকে যখন প্রথম আমি কলার চারা দিয়েছি, একদম ফ্রি দিয়েছি, এখন কিন্তু আমি একটা কলার চারা 50 টাকা বিক্রি করি। তো এর আগে যখন ফ্রি দিয়েছি তখন কলার জন্য কৃষকদেরকে ডেকে নিয়ে এসে দেওয়া হয়েছে যে আপনারা এই কলার চারা নেই, বলছে হ্যাঁ এটা কিন্তু কলার চারা না, ওরা বলছে যে এটা তো হলুদের চারা, এটা কলার চারা হতে পারে না, এরকম কলার চারা এরকম দেখা যায়, এত ছোট একটা গাছ, এইটুকু গাছ, এই গাছে কলা অত বড় কলার হবে না। তো তাদেরকে আমরা কি করেছি, আমাদের ভাইস চ্যান্সেলর স্যার থাকছেন, আমরা কলার চারা বিতরণ অনুষ্ঠান করেছি, ওয়ার্কশপ করেছি, কৃষকদের 50 জন কৃষককে ডেকে নিয়ে আসছি, তাদেরকে খাওয়ায়ে দাওয়ায়ে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে এইভাবে আমরা তৈরি করি, মাটিটা এইভাবে তৈরি করতে হবে, এই কীটনাশক দিতে হবে, এদের হোল প্রসেস এক্সটেনশন কাজগুলো করতে হবে কৃষকদেরকে নিয়ে আসে। তা এখনটা কৃষকদের আমার কিছু বলা লাগছে না, কারণ আমার এখন ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেল থেকে সবাই ইনফরমেশন পাচ্ছে। তো এইভাবে যদি আমরা করি তাহলে কৃষকরা এগিয়ে আসবে, আর যারা ইন্ডাস্ট্রি করতে পারে এরকম টাকা পয়সা আছে
তারা হচ্ছে তাদেরকে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। কারণ আমি একজন শিক্ষক, আমার এখানে একটা ল্যাবে অল্প একটু জায়গা, সেখানে আমি কলার চারা করি। তো আমার পক্ষে তো লক্ষ লক্ষ চারা তৈরি করা সম্ভব নয়, আর আমি করবো না। আমি তো চারা বিক্রির জন্য করি, আমি তো গবেষণা করে। হ্যাঁ, আমি একটা নতুন একটা জিনিস তৈরি করে দিলাম, যেমন আমি লাল কলাটা করেছি, আমার লাল কলা আছে, লাল কলাটা আমি চারাটা তৈরি করে দিলাম। এখন ওইটা তৈরি করে শিখাই দিলাম। কেউ যদি আমাকে চায় যে আপনি আমাদের এই প্রোটোকলটা দিয়ে দেন, সেটা আমাদের ইউনিভার্সিটির যে নিয়ম কানুন আছে করে দিয়েছেন, নিউট্রালাইজ এটা আসলে যে সেক্টরে করা উচিত তারা করবে। হ্যাঁ, এটা হচ্ছে এটা নিয়ম। আরেকটি বিষয় আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি, স্পেশালি ঢাকা শহরে যারা আসলে চলাফেরা করেন তারা কিন্তু প্রচুর পরিমাণ নারিকেল বা ডাবের দামের উপর খুব বেশি একটা রাগই পোষণ করেন। আসলে ডে বাই ডে এটার দাম বেড়ে যাচ্ছে, ডে বাই ডে। কখন একটা সময় খেয়েছি হয়তো বা 50 টাকা বা 60 টাকার নারিকেল কিংবা ডাব, এখন সেটার দাম 100-150 নিচের না। সেই যে নারিকেল বা ডাবের যে দামটি বাড়ছে ডে বাই ডে, এটার পিছনে মূল কারণটা কি এবং এই দাম কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা, মানে উৎপাদন বাড়িয়ে বা? আমাদের এক একটা সময় এক একটা আসলে আসে, এই যে প্রচলন। যেমন আমি এখন কলা নিয়ে কাজ করি, তাহলে কলাটা কিন্তু মানুষ এক্সাইটেড হচ্ছে যে এখান থেকে আসবে। এখন ডাব নিয়ে আসলে কি কেউ কিন্তু কাজ করছে না। আপনারা দেখেন যে কোনো জায়গায় কোনো শুনেছেন, টেলিভিশনে কোথাও শোনেন নাই যে কেউ ডাব নিয়ে কাজ করছে। এবং ডাব গাছ লাগাইতে হবে। আমাদের যে মানুষ, আমরা 10 কোটি থেকে 15 কোটি, 15 থেকে 18 কোটি, 20 কোটি হয়ে যাচ্ছি, কিন্তু ডাব গাছ তো বাড়ছে না। তবে আমাদের গাছের ডাবের চাহিদাটা বেড়ে যাচ্ছে। আরও দেশে এখন ওভারঅল টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে, সারা পৃথিবীতেই, বাংলাদেশে বেড়ে যাচ্ছে। মানুষ কিন্তু ডাবের প্রতি বেশি শিক্ষিত হচ্ছে। ডাব খাইলে এই পটাশিয়াম পাবো, হ্যান পাবো, ত্যান পাবো, নানান ধরনের অ্যাডভাইস হচ্ছে। আর আমরা ডাবটা আমাদের গাছগুলোকে রিয়েলি আমাদের গভর্নমেন্ট থেকে বা আমরা যারা গবেষণা করছি কেউ ওই দিকে কাজ করছি না। এই জন্য আমি আহ্বান করবো যে ডাবটাকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে এর উপরে কাজ করা এবং এর টিস্যু কালচার করে চারা প্রচুর তৈরি করা, যাতে করে খুব সহজে অল্প সময়ের মধ্যে কৃষক চারা পায়, তাড়াতাড়ি ডাব হয়। আর কিছু ভ্যারাইটি আছে, আরেকটা আমি বলি, কিছু ভ্যারাইটি আছে এই ইয়াতে থাইল্যান্ড, মালয়েশিয়াতে একেবারে মাটির সাথে ডাব ধরে থাকে। আপনি হয়তো লক্ষ্য করবেন, কোনো সময় টেলিভিশনে দেখেছেন। সেই সমস্ত ভ্যারাইটি আমাদের দেশে নিয়ে এসে একটু অ্যাডাপ্টেশন করে তারপরে ছাড়তে হবে। কিন্তু ওখান থেকে আমাদের সরকার এর আগে উদ্যোগও নিয়ে আসে, আমি জানি কৃষি দপ্তর থেকে, হ্যাঁ, তারা নিয়ে আসছে। কিন্তু তারা ডাইরেক্ট নিয়ে আসে, এখানে যখন দিয়েছে, এখানে ডাব হয় মারা গেছে, আবার কিছু গাছ হলে সেখানে ডাব ধরছে না। ডাব গাছ, এবং নাটোরের একটা টেলিভিশনে মনে হয় দেখছেন যে নাটোরের পুরো গাছ, সমস্ত বিশাল 10 ফিট গাছ হয়ে গেছে, সেই গাছকে পরে বাগান কেটে ফেলেছে। এর পিছনে কারণ হলো যে গবেষণা ছাড়া এটা সম্ভব না। আগে গবেষণা করে গবেষক যখন সার্টিফাই করবে, জান আমাকে যখন ভয় দেখাইছে মানুষ, যে বলছে যে কলা গাছে কলা ধরবে, তো আমি লাগান না ধরলে তো আমি আছি, দেবো, ক্ষতিপূরণ দেবো, এরকম বলা চাই। তো সেই পর্যায়ে কনফিডেন্স থাকতে হবে এবং তাদেরকে ইনশিওর করতে হবে যে তখন মানুষ এটা করবে, হ্যাঁ, জিনিসটা আসলে কার্যকরী। এবং আসলে মানুষ যখন ইউজ করে তখনই আসলে বুঝতে পারে যে এটার গুরুত্বটা কতটুকু। এখন গুরুত্ব বেড়েছে। আমরা আশা করছি এই যে সব সেক্টর বা যেসব ফলের আমাদের চাহিদা আছে সেগুলো নিয়েও কাজ করা হবে এবং আমরা খুব সহজেই সেটি পাবো কম দামে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার গবেষণা এবং আপনার ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।